ডোন্ট ইউ ডিয়ার মম, আমার বোকা ফুলের শরীরে একটা আঁচড় পড়লে আমি তোমার পুরো দুনিয়া ধ্বংস করতে এক সেকেন্ডও ভাববো না। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু এর পরিবর্তে তুমি তোমার বড় ছেলেকে হারাবে। তোমার স্বপ্ন পূরণের জন্য এত হিংস্রতা, তাই না? তবে তাই হোক, আজ থেকে দেখবে এক নতুন মেঘ চৌধুরীকে, যার জীবনে তার প্রিয় মমের কোনো অস্তিত্ব থাকবে না। কথাগুলো বলে মেঘ বাড়ি থেকে বেরিয়ে গেল, অথচ সাহারা চৌধুরী থমকে দাঁড়িয়ে রইল সেখানে। মেঘের কথাগুলো এখনো তার কানে বাজছে। আজ থেকে দেখবে এক নতুন মেঘ চৌধুরীকে, যার জীবনে তার প্রিয় মমের কোনো অস্তিত্ব থাকবে না। আমি কি খুব খারাপ করলাম? আমার ছেলের জীবনে আমার কোনো অস্তিত্ব থাকবে না শুধুমাত্র ওই একটা সামান্য মেয়ের জন্য? না, এটা হতে পারে না। ওই মেয়েকে আমি এত সহজে ছাড়বো না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল সাহারা চৌধুরী। পার্কে বসে ফারহা মেঘের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করেও যখন মেঘ আসলো না আর না কল মেসেজে রিপ্লাই দিল, তখন ফারহা রেগে পাশে একটা রেস্টুরেন্টে চলে যায়। ফারহা রেস্টুরেন্টে ঢুকে শেষ টেবিলে চোখ পড়তেই থমকে যায় ফারহা। তার ভালোবাসার মানুষটা অন্য নারীতে মত্ত। দুজনে এতটা কাছাকাছি যে দেখে মনে হচ্ছে দুজনে চুম্বনে লিপ্ত। ফারহা আর দেখতে পারল না তার রাগে ঘৃণায় বমি পাচ্ছে। ফারহা দ্রুত ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। কিছুক্ষণ পর ফারহা স্বাভাবিক হয়ে কান্নায় ভেঙে পড়ে। মেঘ যে তাকে ঠকাবে এটা ফারহা কখনো বিশ্বাস করেনি, কিন্তু সবটা নিজের চোখে দেখে ফারহা অস্বীকার করতে পারল না। নিজেকে শক্ত করে ফারহা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মেঘ ফারহাকে বের হতে দেখেই মেয়েটাকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, তোর কাজ শেষ, আর এই নে তোর টাকা। থ্যাংক ইউ স্যার। মেয়েটি হেলতে দুলতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায়। মেঘ নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। মেঘ জানে আজকের পর তার বোকা ফুল আর তাকে ভালোবাসবে না, বরং ঘৃণা করবে। এটা ভেবেই আঁতকে ওঠে মেঘ। তার কলিজা বোকা ফুলের ঘৃণা নিয়ে কি করে বাঁচবে? মেঘ তার ভালোবাসার মানুষটিকে শেষবার দেখার জন্য বাইরে ছুটে যায়, কিন্তু কোথাও ফারহাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে যায়। আর সেটাতেই মেঘ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ফারহা বাড়ি ফিরে নিজেকে রুমের সামনে আটকে ফেলে চিৎকার করে কান্না করে। মেঘ যে তাকে ঠকাবে এটা ফারহা কখনো কল্পনাতেও ভাবেনি। ফারহা ফোনে মেঘের ছবি বের করে বলতে লাগলো, ছলনা করলে মেঘ, আমাকে ঠকালি কেন মেঘ? কি অপরাধ করেছি আমি? কেন আমার সাথে এমনটা করলে? আই হেট ইউ মেঘ, আই হেট ইউ। আমার জীবনে যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি সে তুমি, শুধু তুমি। কথাগুলো বলে ফোনটা ছুঁড়ে মারে। বর্তমানে মেঘ সিগারেট শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। রূপ বাড়িতে এসে সোজা ফারহার রুমে গিয়ে বলে, বনু, আজ কেন ক্লাস করলি না? ফোনে তো তোকে বললাম আমার একটা কাজ ছিল। ও হ্যাঁ, তাই তো। ফারহা রূপের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, কি ব্যাপার রূপ, আজ তোর চাঁদপানা মুখে অমাবস্যার ছায়া কেন? কি হয়েছে? তোকে যে রৌনক ভাইয়ার ছবি পাঠিয়েছিলাম তাকে তোর কেমন লাগে? ইস, আমি তো এখনো ছবিটা দেখিনি। বনু ওয়েট, ছবিটা দেখে বলছি। ফারহা কিছু একটা আন্দাজ করে রৌনকের ছবি দেখে মিটমিটিয়ে হেসে বলে, বাহ, কি কিউট ছেলেটা বনু। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ না হওয়ার তো কিছুই নেই। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে যে কারোর ভালো লাগবে এটাই স্বাভাবিক, না? ফারহার কথা শুনে রূপের মুখটা ছোট হয়ে গেল। ফারহা তার হাসি চেপে রেখে রূপের দুগালে হাত রেখে বলে, ভালোবাসিস রনককে? রূপের চোখ জোড়া ছলছল করে উঠল। সহসাই সত্যি কথাটা না বলে মাথা নেড়ে না সম্মতি জানাতে ফারহা ধমকে বলে ওঠে, যদি ভালোই না বাসছি তাহলে তোর চোখে পানি কেন? আসলে বনু, চোখে কি যেন পড়েছে তাই। ফারহা তার ছোট বোনটাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোর বনু কি এতটাই বোকা যে তার ছোট্ট বনুর মনের কথা জানতে পারবে না? মানে? অবাক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে বলল রূপ। মানেটা হলো যে
আমার ছোট্ট বোনটা প্রেমে পড়েছে, আর সেই সৌভাগ্যবান হলো রনক চৌধুরী। কি ভুল বললাম রূপ? রূপ ছলছল চোখে ফারহার দিকে তাকিয়ে বলে, কিন্তু বনু, রনক ভাইয়া তো আমাকে ভালোবাসে না, সে তো তোমাকে ভালোবাসে। তোমাকে ভার্সিটিতে না দেখতে পেয়ে ছটফট করে, আমার কাছে তোমার খবর জানতে চায়, জানতে চায় তোমার পছন্দ অপছন্দ। আমাকে তো রনক ভাই ভালোবাসে না বনু। ফারহা বোঝে একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা। কারণ একটা সময় মেঘকে সে সবটা দিয়ে ভালোবাসলেও মেঘ তাকে ভালোবাসেনি, বরং তাকে ধোঁকা দিয়েছে। ফারহা রূপের কপালে চুমু দিয়ে বলে, আমার সোনা বন্ধু, একটা কথা মনে রাখবে, তুমি যদি সত্যি রনককে ভালোবেসে থাকো, তাহলে একদিন সে তোমার ভালোবাসা উপলব্ধি করবে, তোমাকে ভালোবাসবে সবটা দিয়ে। সে পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে, আর তোমার ভালোবাসাটাও তাকে বোঝাতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বোধ কখনো বিসর্জন দেবে না। ভালোবাসার নামে নিজের ব্যক্তিত্ব কখনোই হারিয়ে ফেলো না। মনে থাকবে আমার কথাগুলো? মনে থাকবে বনু। গুড। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। ওকে বনু। রূপের মন ফুরফুরে হয়ে গেল। আজ তার বনু কথা শুনে এতটুকু বুঝতে পারলো যে রওনককে সে ভালোবাসে না। রওনক শুধুমাত্র ওর নিজের ভালোবাসা। রোকসানা তার বান্ধবীদের সাথে ক্লাবে, আর আশিক অফিসে যাওয়ায় বাড়িতে এখন মাত্র সার্ভেন্ট, আর তারা দু বোন ছাড়া কেউ নেই। তাই ফারহা কোনো ঝামেলা ছাড়াই ডাইনিং টেবিলে দুজনের খাবার বেড়ে রূপ আর সে খেয়ে নিয়ে নিজেদের রুমে চলে গেল। কালো কোর্টের আড়ালে নিজেকে আবৃত করে খুব সাবধানে দরজা লাগিয়ে সবার চোখের আড়ালে বেরিয়ে পড়ল এক মানবী। বাড়ির পেছনে একটা বাইকে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে নিজের কাজের উদ্দেশ্যে। ইলেকট্রিক চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে আব্বাস। গতকাল রাত থেকে পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। আফসায় হঠাৎ অল্প পাওয়ারের হলুদ বাতি জ্বলে উঠল। সাথে সাথে আব্বাস চোখ বন্ধ করে পানি পানি বলতে লাগলো। তখনই মুখে পানির ঝাপটা আসতে আব্বাস চোখ মেলে তাকিয়ে বলে, আমারে ছেড়ে দে, না হলে বস তোদের কাউকে ছাড়বে না, সবাইকে মাইরা ফেলবো। আব্বাসের কথা শুনে মাস্ক পরা মিস্ট্রি গার্ল হাস্যরত লাগলো। আব্বাস চোখ মুখ কুঁচকে বলে, আমি কি কোনো ফানি কথা কইছি যে হাসতেছি ছাড়াবি না? বাকিটুকু আর বলতে পারল না। মিস্ট্রি গার্লের হাতের ঘুষি খেয়ে আব্বাসের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আব্বাসের মাথা চক্কর কাটতে লাগলো। একটা মেয়ের হাতে এত জোর আর এমন মার কখনো খায়নি। আব্বাস আবারও বলে উঠল, আমাকে ছেড়ে দে, তাহলে তুই যা চাইবি আমি তাই দিব। মিস্ট্রি গার্ল আব্বাসের সামনাসামনি চেয়ার টেনে বসলো। তখনই একটি ছেলে হাতে করে বক্স এনে মিস্ট্রি গার্লের হাতে দিয়ে বেরিয়ে গেল। মিস্ট্রি গার্ল আব্বাসের সামনে বক্সটা ওপেন করতে আব্বাসের কলিজা যেন শুকিয়ে গেল। ভয়ার্ত চোখে তার সামনে বসে থাকা মাস্ক পরিহিত মেয়েটির দিকে তাকালো। মেয়েটি মাস্কের আড়ালে বাঁকা হাসি দিয়ে ছোট্ট ধারালো চাকু বার করে সেটা আব্বাসের হাতের তালুতে গেঁথে দিয়ে বাকি তিনটা চাকু সেম প্রসেসে হাতে এবং পায়ে গেঁথে দিতে আব্বাস যন্ত্রণায় জোরে চিৎকার করতে থাকে। মিস্ট্রি গার্ল তাতেও না থামে প্লাস দিয়ে আব্বাসের হাতের নখগুলো তুলে ফেলতে লাগলো। এর মাঝে সেই ছেলেটি আবার এসে আব্বাসের শরীরে থাকা শার্ট প্যান্ট ছুরি দিয়ে কেটে ফেলে। মিস্ট্রি গার্ল সময় নিয়ে খুব যত্ন সহকারে আব্বাসের শরীর কাটতে লাগলো। সাথে সাথে সেই কাটা স্থানে মরিচ আর লবণ লাগিয়ে দিল। আব্বাস যন্ত্রণায় ভয়ানক চিৎকার করতে থাকে। মিস্ট্রি গার্ল যখন আব্বাসের বুকের দিকে ছুরি নিয়ে এগোতে লাগলো, তখনই আব্বাস চিৎকার করে বলে ওঠে, আমি সব বলছি, দয়া করে আর আমাকে কাইটো না। মিস্টার শাওন কাচের জানালার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছে আর অবাক হচ্ছে, কারণ আব্বাসকে মিস্ট্রি গার্ল একটা প্রশ্ন করেনি, বরং আব্বাস নিজে থেকে রাজি হয়ে গেছে সবটা বলতে। শাওন নিজের ঠোঁট কামড়ে ধরে বলতে লাগলো, দিন দিন তোমাকে দেখার জন্য আমি খুব অধৈর্য হয়ে পড়েছি মিস্ট্রি গার্ল। কবে তোমাকে দেখতে পাবো? কবে নিজের কথা জানাতে পারবো তোমাকে? কি ভাবছো শাওন? স্যারের কথা শুনে চমকে উঠে শাওন বলে, নাথিং স্যার। যেটা ভাবছো সেটা করে ফেলো ইয়াংম্যান, না হলে কখন কিভাবে তোমার ভালোবাসার মানুষটাকে ছোঁ মেরে কেউ নিয়ে যাবে টেরও পাবে না।
শাওন লজ্জা পেয়ে বলল, স্যার আপনি কি করে জানলেন? কারণ আমিও তোমার এই বয়সে পেরিয়ে এসেছি। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব মিষ্টি গার্লকে তোমার মনের কথা জানিয়ে দাও। ওকে স্যার। এদিকে আব্বাস একে একে দলের সবার নাম বলতে লাগলো, তাদের মেইন গোডাউনগুলো কোথায় থাকে আর মেয়েগুলোকে কোথায় রাখে সবটা, তবে একটি নাম বাদ দিয়ে। তোদের বসের নাম বল আব্বাস। না ম্যাডাম, আমি তা পারবো না। আমি যদি বসের নাম বলে দিই তো বস আমার বউ ছেলে মেয়েকে মেরে ফেলবে। আর আমাকে তোর বসের নাম না বললে আমি তোকে মেরে ফেলবো। কথাটা বলে মিস্টার গার্ল চা পাতি তুলে আব্বাসের গলায় ধরতে আব্বাস বলে উঠল, তার নাম হলো দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো সাহারা চৌধুরী। এত বছর পর ছেলের সামনে দাঁড়াতেও সাহারার ভেতরটা কাঁপছে, হয়তো নিজের কৃতকর্মের কারণে। গত 5টা বছর মেঘ কখনো তার সাথে কথা বলেনি, আর না তার খোঁজ নিয়েছে, বরং বাবা ছেলে কখনো ভিডিও কলে কথা বলার সময় ছেলেকে দেখার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালে মেঘ সাথে সাথে কল কেটে দেয়। মেঘ আজ সাকসেসফুল একজন নামকরা ডক্টর হয়েছে। তার স্বপ্ন ঠিকই মেঘ পূরণ করেছে, অথচ সে এখন আর ডক্টরি প্র্যাকটিস করছে না, বরং বিদেশে তার নিজের গড়ে তোলা বিজনেস শুরু করে সাফল্য অর্জন করেছে। সাহারা দরজায় 2বার নক করে। 3য় বার নক করতে নিলে মেঘ দরজা খুলে বলে, কি চাই? কঠিন আর কর্কশ গলায় বলা মেঘের কথা শুনে সাহারা মনে মনে বেশ ক্ষেপে গেল। ডিনার করবে না? আমি খাবার সার্ভ করছি, নিচে এসো। মেঘ এবার আগের থেকে আরো বেশি কর্কশ গলায় বলে উঠল, আমার খাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না মিসেস চৌধুরী। আর হ্যাঁ, আমি এই বাড়িতে থাকাকালীন আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। যদি করেন তো আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। সাহারা আর তার রাগ ধরে রাখতে পারল না। সাহারা রাগী গলায় বলে উঠল, মেঘ, সাবধানে কথা বলো, ভুলে যেও না আমি তোমার মা। মেঘ এবার বেশ গম্ভীর গলায় বলে ওঠে, আমার কোনো মা নেই। আমার মা 5 বছর আগে আমার কাছে মারা গেছে। সো এখন এখানে ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। আপনি এখন আসতে পারেন মিসেস চৌধুরী। ছেলের মুখে এমন কথা শুনে থমকে গেল সাহারা। আজ তার একটা মাত্র ভুলের কারণে সে জীবিত থাকা সত্ত্বেও তার ছেলের কাছে মৃত। কোনো মায়ের কাছে তার ছেলে তাকে মা বলে ডাকবে না, তাকে মৃত মনে করে। এর থেকে বড় সাজা আর হয় না। সাহারার কণ্ঠস্বর যেন আটকে গেল। বিনা শব্দে পিছন ঘুরতে সপাটে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেল। সাহারা নিচে না গিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে কান্নায় ভেঙে পড়ে। ছেলে ফিউচার নিজের স্বপ্ন পূরণে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সে কত বড় অন্যায় করছে তার ছেলের সাথে তা এখন বুঝতে পারছে। কিন্তু এখন আর কোনো কিছু তার হাতে নেই, সবটা এখন তার ছেলের হাতে। সে যা চাইবে তাই হবে। এখানে সে আর কোনো কথা বলতে পারবে না। সাহারা ডিনার না করেই ঘুমিয়ে পড়ে। এদিকে মেঘ ফারহার ছবি আর তাদের পুরনো কিছু ভিডিও দেখতে লাগলো। তৎক্ষণাৎ একটা কল আসে মেঘের ফোনে। মেঘ কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে মেয়েলি গলায় কিছু শুনে মেঘের চোখ মুখের চেহারা পাল্টে গেল। কিছুক্ষণ আগে যে চেহারায় ভালোবাসা পাওয়ার আকুলতা দেখাচ্ছিল, এখন সেই চেহারায় হিংস্রতা প্রকাশ পাচ্ছে। মেঘ রাগে দাঁত কিড়মিড় করে বলে উঠল, আই এম কামিং মিস ক্যাটেল। মেঘ কল ডিসকানেক্ট করে চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে যায়। আব্বাসের মুখের তাদের বসের নামটা শুনে মিস্টার গার্ল বেশ অবাক হয়। এমন এক ফেমাস লোক এমন কিছু করতে পারে এর বিন্দুমাত্র ধারণা মিস্টার গার্লের হয়নি। মিস্টার গার্ল সব ডিটেলস নিয়ে ফাইলটার সাথে নিয়ে সেল থেকে বের হয়। শাওন বাইরে দাঁড়িয়ে আছে। মিস্টার গার্লকে দেখে শাওন তার দিকে এগিয়ে গিয়ে কিছু বলবে, তার আগে মিস্টার গার্ল বলে ওঠে, মিস্টার শাওন, এখন আমাকে বের হতে হবে, অলরেডি ভোর হতে চললো। আমি আপনাকে ড্রপ করে দেই মিষ্টি গার্ল। থ্যাংক ইউ, কিন্তু তার কোনো প্রয়োজন হবে না, কারণ আমার সাথে আমার বাইক আছে। শাওনের মন খারাপ হয়ে যায় তার পছন্দের মানুষের প্রত্যাখ্যান পেয়ে। মিস্টার গার্ল আর দেরি না করে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মেঘ একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে একজন বৃদ্ধ সে দরজা খুলে দেয়। মেঘ তাকে দেখে বলে, মিস ক্যাটেল কোথায়? ম্যাম তার বেডরুমে, আপনি বসুন, আমি ম্যামকে ডেকে দিচ্ছি। বৃদ্ধ হেঁটে যায় তার মালকিনকে ডেকে আনতে। কিছুক্ষণ পর মিস ক্যাটেল ড্রয়িং রুমে এসে বলে, ওয়েলকাম মিস্টার মেঘ চৌধুরী, থ্যাংক ইউ আমার একটা কলে এখানে আসার জন্য। কি বলতে চান সেটা খোলাখুলি বলুন, আদারওয়াইজ।
বাকিটা বলার পূর্বে মিস ক্যাটেল বলে ওঠে, ডোন্ট ওয়ারি, এমন কিছু বলবো না যাতে তুমি তোমার রাগ কন্ট্রোল করতে না পারো। মেঘ নিজেকে শান্ত করে বলে, কি বলবেন বলুন। মিস্টার চৌধুরী, আমি তোমাকে হেল্প করেছিলাম বলে তুমি এতদিন আমাকে বলেছিলে। আমি যদি তোমার কাছে জীবন কোনো সাহায্য চাই তাহলে তুমি আমাকে সাহায্য করবে। ইয়া, আমি বলেছিলাম অ্যান্ড এখনও বলছি, আপনাকে আমি সাহায্য করব। বিদেশের মাটিতে যখন আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তখন আপনি আমাকে হেল্প করেছিলেন। এখন বলুন আপনি কি হেল্প চান। মাই ডটার ইজ মিসিং মেক। এই দেশে এসেছিল তার বন্ধুদের সাথে ঘুরতে, কিন্তু দেশে আসার পরের দিন থেকে তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। পুলিশের কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। আমার মেয়ে লিজাকে খুঁজে পাচ্ছে না তার, আর না লিজার কোনো বন্ধুদের খুঁজে পেয়েছে। মেক হেল্প মি, আমার মেয়েকে আমার কাছে এনে দাও। তার জন্য তুমি যা চাইবে আমি তাই দিব। মিস ক্যাটেল, আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়েকে খুঁজে এনে দিব, আর তার জন্য আপনাকে কিছু দিতে হবে না। মেঘ মিস ক্যাটেলের চোখের পানি মুছে দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সকাল 9টা বাজতে দুই বোন দ্রুত নাস্তা করে বেরিয়ে যায়। এদিকে আশিক শেখ আজ দ্রুত অফিস চলে গেছে। আজ তার বিজনেস পার্টনার আকরাম চৌধুরী ও আজ দ্রুত অফিস এসে পড়ে। আশিক, সবাই কি এসে পড়েছে? হ্যাঁ, আর সবাই টাইমলি এসে গেছে। তুই শুধু আজ অ্যানাউন্সমেন্ট করে দিবি। আমি পেপারসগুলো এই ফাইলে রেখে দিয়েছি, জাস্ট একবার চেক করে নিস। ওকে, চলো তাহলে মিটিং রুমে যাওয়া যাক। আকরাম চৌধুরী আর আশিক শেখ মিটিং রুমে প্রবেশ করতে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। প্লিজ সিট। আজ আপনাদের জরুরি মিটিংয়ে ডাকার একটা মূল্যবান কারণ রয়েছে। আজ আমি আমার একটা ডিসিশন আপনাদের জানানোর জন্য আপনাদের ডাকা হয়েছে। স্যার, বিষয়টা কি একটু খুলে বলবেন? অফকোর্স, বিকজ আপনাদের জানানোর জন্যই মিটিংয়ে ডাকা হয়েছে। আকরাম, সে চলে এসেছে, তুই অ্যানাউন্স করে ফেল। জেন্টলম্যানস, আজ থেকে চৌধুরী গ্রুপের সিইও হলো আমার একমাত্র বড় ছেলে মেঘ চৌধুরী। ঠিক সে সময় মেঘ ব্ল্যাক কোট প্যান্ট টাই, চোখে ব্ল্যাক সানগ্লাস পরা, হাতে রোলেক্সের ওয়াচ, পায়ে ব্ল্যাক শু, শুভ্র রঙের উপর আউটফিটটা মারাত্মক সুন্দর লাগছে। মেঘের দিকে প্রত্যেকে হাঁ করে তাকিয়েছে। মেঘ সামনে আসতে মেঘের বাবা চেয়ার টেনে বলে, আজ থেকে এই চেয়ারে বসার অধিকার তোমার, মাই চাইল্ড। আমি আশা করব তুমি আমাদের কোম্পানিকে নিজের শ্রম আর মেধা দিয়ে উপরে নিয়ে যাবে। ইনশাল্লাহ ড্যাড, আমি আমার সবটা দিয়ে এই মেঘ কোম্পানিকে সাফল্যের শীর্ষে নিয়ে আসার চেষ্টা করব। মেঘের কথা শেষ হতে একজন ডিরেক্টর বলে ওঠে, কনগ্রাচুলেশন মিস্টার মেঘ চৌধুরী, আপনার সাথে কাজ করে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু এই কোম্পানিকে 1 নম্বরে নিয়ে যাওয়া পসিবল না, কারণ এমএফএস নামে এক বিদেশি কোম্পানি আমাদের দেশে লাস্ট 3 ইয়ার্স রাজত্ব করছে। ওই কোম্পানির মালিক বা তার সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন পাইনি। তাহলে কি করে সম্ভব ওই কোম্পানির সাথে টক্কর দেওয়া? ডিরেক্টরের কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, আপনাদের মনের ইচ্ছে আমি আজ পূরণ করে দিচ্ছি। আপনারা জানতে চাইছেন তো এমএফএস কোম্পানির ওনারকে? জি। মেঘ তার চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে ডিরেক্টরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এমএফএস কোম্পানির ওনার আপনাদের সামনে বসে আছে। এমএফএস কোম্পানির ওনার অফ মেঘ চৌধুরী। মেঘের কথা শুনে প্রত্যেকে শক। ইভেন মেঘের বাবা আকরাম চৌধুরীও এত বছরে জানতে পারেনি তার ছেলে এত বড় কোম্পানির মালিক। আশিক শেখ সবটা শুনে তার মনের ভেতর অন্য কিছু চলছে। মেঘ সবার মুখের দিকে তাকিয়ে বলে, টেক ইট ইজি ম্যান, আপনাদের এই একটা মাত্র আশা পূর্ণ হবে না। এমএফএস কোম্পানিকে পেছনে ফেলা এই কোম্পানির সাধ্য নেই, তবে সেকেন্ড পজিশনে থাকতে পারে। 29 বয়সে এক যুবক এত দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে তা কেউ কল্পনাও করেনি। মেঘ আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলে কাউকে কিছু না বলে অফিস থেকে সোজা বেরিয়ে ফারহার ভার্সিটির সামনে আসে। গতকালের মতো আজও মেয়েগুলো মেঘকে দেখতে পেয়ে আশেপাশে ঘোরাঘুরি করছে। ফারহা তার ক্লাস শেষ করে মাত্র বের হয়ে দেখে মেঘের কার, আর গেটে মেয়েদের ভিড় দেখে ফারহা দাঁতে দাঁত চেপে সেদিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে রওনক ফারহাকে দেখে অন্য ডিপার্টমেন্ট থেকে দ্রুত পায়ে হেঁটে ফারহার কাছে আসতে লাগলো। আপনি এখানে কি করছেন?
দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো ফারহা। মেঘ ফারহাকে রাখতে দেখে চোখ থেকে সানগ্লাস নামিয়ে ফারহার দিকে তাকিয়ে বলে, আর ইউ জেলাস সুইটার? জেলাস আমার জুতা। আপনি এখানে কেন এসেছেন? এখানে আমার আশা বারণ। কই, কেউ তো আমাকে সেটা বললো না। মেয়েগুলো বারবার মেঘের অ্যাটেনশন পাওয়ার জন্য চুল ঠিক করছে, আবার কেউ মেকআপ ঠিক করছে। ফারহার মনে হচ্ছে তার শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে মেঘের দিকে কটমট করে তাকিয়ে বলে, জাহান্নামে যান, আই ডোন্ট কেয়ার। ফারহা হাঁটা ধরলে পেছন থেকে মেঘ ফারহার হাত টেনে ধরে এক ঝটকায় নিজের বুকে টেনে নিয়ে বলে, বাট আই কেয়ার সুইটার। আমি তোমাকে নিয়ে জাহান্নামে নয়, জান্নাতে যেতে চাই। সো প্লিজ নেক্সট টাইম এই ধরনের কথা বলবে না। ফারহা মেঘের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চারপাশে তাকিয়ে দেখে মেয়েগুলো কেমন রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। তাই মেঘকে বলতে লাগলো, ছাড়ুন আমাকে, সবাই দেখছে তো। মেঘ ফারহার মনের কথা বুঝতে পেরে একটু জোরে বলে ওঠে, ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড মাই লাইফ লাইন সুইটার। কে কি বললো না দেখলো, আই ডোন্ট কেয়ার। বলে ফারহার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, গাড়িতে ওঠো সুইটার। ফারহা সবার সামনে কোনো সিনক্রেট করতে চাইল না, ভদ্র মেয়ের মতো গাড়িতে গিয়ে উঠে বসে। মেঘ ঠোঁট কামড়ে হেসে দিয়ে দ্রুত গাড়িতে উঠে স্টার্ট দেয়। এদিকে অনেক জোড়া কৌতূহলী চোখ তাদের চলে যাওয়ার দিকে তাকিয়েছে, আর অন্যদিকে রক্তাক্ত হাত নিয়ে রক্তবর্ণ চোখ জোড়া তাদের চলে যাওয়ার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়েছে। এই কি, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। হঠাৎ মেয়েলি গলা শুনে ঘুরে তাকায় রৌনক। রক্তবর্ণ চোখ জোড়া দেখে আঁতকে উঠল ছোট্ট মেয়েটির পুরো কায়া। গাড়ি থামান মিস্টার চৌধুরী, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুরবাড়ি সুইটার। কথাটা বলে মিটমিটি হাসল মেঘ। ফারহার আগে গজগজ করতে করতে বলে উঠল, গাড়ি থামান আর আমাকে নামিয়ে দিন। আমি আপনার সাথে কোথাও যাব না। আমার সাথে তোমাকে কে যেতে বলল? আমি তো তোমার সাথে যাচ্ছি বোকা ফুল। ফারহা ভুরুকুচকে মেঘের কথার মানে খুঁজতে লাগলো। এদিকে ফারহাকে কথার জালে ফেলে মেঘ খুব আনন্দ হলো। ফারহা কথার প্যাচ ধরতে পেরে গাড়ির চাবিটা ছিনিয়ে নিতে যাবে, এর পূর্বে মেঘ ফারহার হাত ধরে হ্যাঁচকা টেনে কোলের ওপর বসিয়ে দিতে ফারহা চমকে যায়। ফারহা সরে যেতে নিলেও পারে না। মেঘের এক হাত ফারহার কোমর জড়িয়ে ধরে আছে। ফারহার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি যা করছেন তা একদম ভালো করছেন না, এর ফল আপনাকে ভোগ করতে হবে। মেঘ ফারহা টসটসে গোলাপি গালে চুমু দিয়ে বলে, আমার বোকা ফুলকে নিজের করে পেতে যা করতে হয় করবে এই মেঘ চৌধুরী, তবুও তার বোকা ফুলের ভাগ কাউকে দিবে না। মানে? মেঘ ফারহার কথার প্রত্যুত্তর না করে মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। মেঘের কোম্পানিতে সিইও হওয়ার কথাটা সাহারা চৌধুরীর কাছে পৌঁছাতে ভীষণ রকম রেগে গেল। আকরামকে লাগাতার কল করেও পেল না। এদিকে রওনাককে কল করেও কোনো রেসপন্স না পেয়ে সাহারা চৌধুরীর আগের ড্রয়িং রুমে বসে রইল। আমার হাত ছাড়ো। প্রচণ্ড রেগে বলল রওনাক, কিন্তু রূপ সে কথা পাত্তা না দিয়ে রওনকের কাটা হাতের রক্ত রুমাল দিয়ে পরিষ্কার করতে লাগলো। রওনাক আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে এবার বেশ জোরে ধমকে বলে, এই মেয়ে, তোকে কি বললাম আমার হাত ছেড়ে দিতে? রূপ রওনাকের ধমক খেয়ে কেঁপে উঠে হাত ছেড়ে দিয়ে কিছু বলার চেষ্টা করতে লাগলে রওনাক কিছু না বলে দ্রুত পায়ে নিজের বাইক নিয়ে চলে যায়। এদিকে ছলছল চোখে রওনাকের যাওয়ার পানে তাকিয়ে থাকে রূপ। আমাকে কি ভালোবাসা যায় না রনক ভাই? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন রনক? বিড়বিড় করে কথাগুলো আওড়াতে আওড়াতে চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল রূপের। এদিকে মিলা আর শাহিন রূপকে খুঁজতে খুঁজতে পার্কিং এরিয়ায় এসে দেখে রূপ দাঁড়িয়ে আছে। মিলা রূপের কাঁধে হাত রাখতে চমকে উঠে দ্রুত চোখের পানি মুছে হাসি মুখে পিছনে তাকিয়ে বলে, এই নিব্বা নিব্বি, তোরা কোথায় ছিলি এত সময় ধরে? এতক্ষণ আমি পুরো ভার্সিটির চক্কর কেটেও খুঁজে পাইনি। রূপ নিজের মন ভাঙার কথা বন্ধুদের বলতে চাইছে না বিধায় ওদের ওপর উল্টো দোষ দিয়ে দিল। এই রূপবতী মহিলা, তুই আমাদের খুঁজছিস নাকি আমরা তোকে খুঁজছি? মিথ্যে বলার আর জায়গা পাস না। শাহিন রূপকে রেগে বলল। এদিকে মিলা শাহিনকে থামিয়ে রূপের মুখের দিকে তাকিয়ে বলে, কেঁদেছিস কেন রূপ? কেউ কি তোকে কিছু বলেছে? রূপ তার কান্নাগুলো ঢোক গিলে আটকে বলল, আরে আমি কেন কাঁদবো? আমি তো কাঁদাবো সব আশিকদের। না হলে কেন শেখ বংশের মেয়ে হলাম?
মিলা তীক্ষ্ণ দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে থেকে বলে, যদি তোর মনে হয় আমাদের সাথে তুই কখনো শেয়ার করতে পারবি না তাহলে নির্দ্বিধায় আসিস, আমি শুনবো। এই দুই শাকচুন্নি, তোরা কোন বিষয় নিয়ে কথা বলছিস? হ্যাঁ, আমাদের পার্সোনাল কথা। তোর কেন বলবো শাহিন? এই খবরদার, মিলার বাচ্চা, আমার নাম ভাঙাবি না। হুশ, সর সর, আমাদের যেতে দে। রূপ ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে হেসে ফেলল, যা দেখে শাহিন আর মিলা দুজনে হেসে বলে, এভাবে সবসময় হাসি খুশি থাকবি রূপ, তোকে হাসি খুশিতেই মানায়। এখন চল কোচিংয়ে যাব, তারপর ঝাল ঝাল ফুচকা খাবো, আর আজ শাহিন আমাদের ট্রিট দেবে। রূপের কথা শুনে শাহিন ভো দৌড় লাগায়, যা দেখে রূপ আর মিলাও ছুটে গেল। নিরিবিলি হাই রোডে গাড়ি থামায় মেঘ। ফারহা রেগে দম মেরে বসে আছে এখনো মেঘের কোলে। মেঘ এই সুযোগে সদ্ব্যবহার করলো পুরো রাস্তা। 30 সেকেন্ড পর পর ফারহার গাল দুটোতে চুমু খেল। ফারহার রাগ বারণ কোনো কিছুই তোয়াক্কা করলো না মেঘ, সে তার নিজের কাজ করে গেল। মেঘ লাস্টবার ফারহার গালে চুমু দিয়ে বলে, সুইটহার্ট, আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি, এবার নেমে পড়ুন মহারানী। ফারহার আগে কটমট করে মেঘের দিকে তাকিয়ে বলে, এভাবে কোমর ঝাটকে ধরে রাখলে নামবো কি করে গর্ধ? ফারহার মুখে গর্ধবট শুনে মেঘ ভ্যাবাচ্যাকা খেল। তার বোকা ফুল যে প্রচণ্ড ক্ষেপে আছে তার বুঝতে বাকি নেই। মেঘ আস্তে করে হাত সরিয়ে নেওয়ার পর ফারহা নিজের সিটে বসে ধীরে সুস্থে গাড়ি থেকে বের হয়। ফারহা চারিদিকে তাকিয়ে দেখে মেইন রোডের দুপাশে প্রচুর বড় বড় গাছ, সাথে মৃদু হাওয়া। মেঘ হঠাৎ ফারহাকে কোলে তুলে নিয়ে বনের ভেতরে ঢুকে হাঁটতে লাগলো। ফারহা মুচড়ামুচড়ি করে বলল, কি করছো কি মেঘ? আমাকে নামিয়ে দাও। সরি সুইটহার্ট, আমার গন্তব্যে পৌঁছানো না পর্যন্ত তোমাকে আমি ছাড়ছি না, এভাবে আমার কোলে তোমাকে যেতে হবে। ফারহার হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছে মেঘের এত কেয়ার ভালোবাসা দেখে। একটা মেয়ের তো এগুলো দেখে তো খুশি হবার কথা ছিল, কিন্তু ফারহা কেন খুশি হতে পারছে না? ফারহার এখনো চোখ বন্ধ করলে মেঘের সাথে অন্য নারীর কাছে আসার দৃশ্যটি মনে পড়ে যায়, আর তখনই মেঘকে দেখে ভালোবাসার পরিবর্তে ঘৃণা হয়। ফারহা নিজের ভাবনায় মশগুল ছিল যে তারা তাদের গন্তব্যে এসে গেছে খেয়াল করেনি। মেঘ ফারহাকে একটা বিশাল বটগাছের ডালে বাঁধা দোলনায় ফারহাকে বসাতে ফারহা ধ্যান ভেঙে যায়। ফারহা চোখ মেলে চারিদিকে বুলাতে ক্ষণিকের মধ্যে তার হৃদয়ে থাকা ঘৃণা, মলিনতা, মন খারাপই সব ভ্যানিশ হয়ে গেল। ছোট একটা নদী, তার পাশে নানা রকম বন্য ফুলে রঙিন করে তোলা ফুলের বাগান। সে নিজে বসে আছে দোলনাতে। ফারহা দোলনা থেকে উঠে দৌড়ে গেল ফুলগুলোর কাছে। সেখানে পৌঁছাতে রঙিন পাখিগুলো উড়ে গাছের ডালে বসলো। ফারহা ভালো করে খেয়াল করে দেখে এগুলো আসলে মাছরাঙা পাখি, চড়ুই পাখি। হঠাৎ নদীর কাছে গিয়ে দুম করে বসে পড়ে ফারহা। নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে দিয়ে আকাশের দিকে তাকায়। রোদ প্রায় পড়ে গেল, পড়ন্ত বিকেল যাকে বলে। মনের মধ্যে প্রচণ্ড ভালো লাগা কাজ করছে ফারহার। এদিকে মেঘ এতক্ষণ ধরে তার বোকা ফুলের কর্মকাণ্ড দেখতে লাগলো। ফারহার যে এই জায়গাটা খুব ভালো লেগেছে এটা মেঘের বুঝতে আর বাকি নেই। মেঘ আস্তে করে ফারহার পাশে বসে নদীর পানিতে পা ডুবিয়ে বলে, সুইটহার্ট, তোমার এই জায়গাটা ভালো লেগেছে? ফারহা আনমনে বলে ওঠে, খুব পছন্দ হয়েছে মেঘরাজ। এত বছর পর তার বোকা ফুল তাকে এই নামে ডেকেছে ভাবতেই মেঘের খুশিতে পাগল পাগল অবস্থা। মেঘ চাইলে তার বোকা ফুলকে টাকা, স্বর্ণ, হিরে, দামি যা কিছু আছে সবটা দিয়ে মুড়িয়ে রাখতে পারে, কিন্তু তার বোকা ফুল যে একটা শুদ্ধ মনের খাঁটি মানুষ। এই মেয়েটার মনে কোনো লোভ নেই, না দামি ড্রেস, না অলংকার, আর না টাকা পয়সা সম্পত্তির উপর। না হলে নিজের কোটি কোটি টাকার সম্পত্তি লোভী চাচা চাচিকে ভোগ করতে দিয়ে নিজেরা কাজের লোকের মতো থাকতো। ফারহা হঠাৎ তার পাশে মেঘকে দেখতে পেয়ে তার হাস্যোজ্জ্বল মুখটা নিমিষে অন্ধকারে রূপ নিল। ফারহা বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে বলে, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে ফিরতে হবে। ফারহা এতটুকু বলে হাঁটা দিলে মেঘ ফারহার হাত টেনে ধরে ফারহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ঠোঁট নেড়ে বলে, হুশ জান, কথা বলো না, জাস্ট ফিল করো। ফারহা কেঁপে উঠল মেঘের এমন নেশালো কণ্ঠস্বর শুনে। মন বলছে মেঘের সব কথা শুনতে, আর ব্রেন বলছে না, বিশ্বাসঘাতক, দ্বিতীয়বার বিশ্বাস করে না ঠকতে।
ফারহার ভাবনার মাঝে মেঘ ফারহার হাত ধরে সামনে একটু উঁচু করে রাখতে প্রজাপতি এসে ফারহার হাতের উপর বসে। ফারহার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। লাল নীল রঙের সংমিশ্রণের প্রজাপতিরা ডানা রাঙানো। ফারহার ইচ্ছে করছে প্রজাপতিগুলো নিয়ে বাড়ি চলে যেতে। মেঘ ফারহার ফেস দেখে মৃদু হাসলো। আজ তার দিন সার্থক হলো। তার বোকা ফুলের একটু তো অভিমান কমাতে পেরেছে। এখন তাকে আসল সত্যিটা জানাতে হবে। সেদিন রেস্টুরেন্টে যা দেখেছিল, সব যে সাজানো ছিল, সে কথা জানাতে হবে। প্রজাপতিটা হঠাৎ উড়ে যেতে ফারহা মন খারাপ করে। মেঘ তখন ফারহাকে দোলনায় বসিয়ে দোল দিতে থাকে আর বলতে থাকে, সুইটহার্ট, তোমাকে কিছু জানানোর আছে। আড়ালে কিছু সত্যি আছে যেটা তুমি জানো না, সেটা আজ তোমাকে আমি বলতে চাই। মেঘের কথা শুনে ফারহার চোখ মুখ শক্ত হয়ে গেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কোনো বিশ্বাসঘাতকের কথা শোনার কোনো প্রবৃত্তি আমার নেই। সন্ধে হয়ে গেছে, আমাকে ফিরতে হবে। হয়তো বনু চিন্তা করবে। মেঘ ফারহার কথা শুনে সাহস করে আর কিছু বলতে পারে না। দুজনে চুপচাপ গাড়িতে উঠে বসে। বস, ওই বিদেশি মেয়েগুলোকে কি করব? এদের অবস্থা তো খুব খারাপ বস। কেন, কি হয়েছে? ওদেরকে যে ড্রাগসগুলো দেওয়া হয়েছে সেগুলো তাদের শরীরে সাপোর্ট করতে পারছে না। কিছুক্ষণ আগে একটি মেয়ে মারা গেছে। মীরের কথাটা শুনে আগন্তুক বলে, ড্রাগসের লেভেল কমিয়ে দিতে বলো মীর। আর মেয়েগুলো যেন একদম ঠিক থাকে। ওদেরকে আমার দরকার। কোটি কোটি টাকার খনি এরা। এদেরকে মরতে দিলে চলবে না। বস, অনুমতি দিলে একটা কথা বলতাম। আগন্তুক মীরের দিকে তাকিয়ে বলার অনুমতি দিতে বলে, বস, আব্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি এখন অবধি। আর কারা মেয়েগুলোকে রেস্কিউ করেছে সেও এখন অবধি জানা যায়নি। আগন্তুকের সামনে থাকা টেবিলে থাকা রিভলভারটা হাতে নিয়ে হুট করে মীরের বাঁ হাতে শুট করে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে মীর। মীরের চিৎকার আগন্তুক তৃপ্তির হাসি দিয়ে বলে, আমি না শুনতে পছন্দ করি না। যেন তুই সেই কাজটাই করলি। আজ প্রাণে বেঁচে গেলি, কিন্তু নেক্সট টাইম সুযোগ নাও পেতে পারিস মীর। নাও চয়েস স্টার্ট ইয়ার। আব্বাসকে আমার সামনে হাজির করবি, নয়তো নিজের খবর নিজেই করবি। মীর আগন্তুকের কথায় মাথা নেড়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গিয়ে হসপিটালে চলে যায়। এদিকে ফারহা বাড়ি এসে জানতে পারে রোকসানা ক্লাব থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে, এখন হসপিটালে আছে। শোনামাত্র ফ্রেশ হয়ে রূপকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে রোকসানার হাতে আর ডান পায়ে একটু চোট লেগেছে, তবে ভাগ্য ভালো ছিল, হাত পা ভাঙেনি। ফারহা এসে রিসিপশনে রোকসানা শেখ নামে খোঁজ করতে জানতে পারে 3rd ফ্লোরে 305 নম্বর কেবিনে ভর্তি আছে। রূপ ফারহা লিফট ব্যবহার করতে গেলে দেখে মানুষ অলরেডি ফুল, কিন্তু একজন যেতে পারবে। ফারহা রূপকে লিফটে উঠতে বলে ফারহার সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে যেতে লাগলো। রূপ ফারহার আগে তার চাচির কেবিনে পৌঁছে যায়। রোকসানা তখন জুস খাচ্ছিল। রূপকে দেখে বলে, কিরে তুই এখানে? চাচি, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো। এটা শুনে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কি, তোরা ভয় পেয়েছিলি? আমার সাথে মশকরা করিস? আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাহলে তো তোরা খুশি হতিস। ছি চাচি, এত বছরে তুমি আমাদের এই চিনলে? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তা তোর বোন কোথায়? নাকি একা এসেছিস? লিফট, আমি একাই এসেছি, আর বোনও সিঁড়ি দিয়ে আসছে, তাই হয়তো দেরি হচ্ছে। মিনিট 15 পর ফারহা কেবিনে আসতে বলে, সরি চাচি, লেট হয়ে গেল আসছে। একেবারে ডক্টরের সাথে কথা বলে তোমার ডিসচার্জ পেপারে সাইন করে এসেছি। তোমাকে আজ বাড়ি নিয়ে যেতে পারবো। ক্ষতস্থান বেশি গভীর হয়নি। নিয়মিত ওষুধ খেলে 1 সপ্তাহের ভেতর তুমি সুস্থ হয়ে যাবে। বিল কি পরিশোধ করেছে? আমি বিল পরিশোধ করে দিয়েছি। চাচুকে এখনো জানানো হয়নি, বাড়ি গিয়েই না হয় জানানো যাবে। এখন চলো, আমাদের বাড়ি ফিরতে হবে। ফারহা আর রূপ রোকসানাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে লিফটে করে পার্কিংয়ে নিয়ে আসে। আজ রূপ আর ফারহা বাড়ির গাড়ি নিয়ে আসে। ফারহা রোকসানাকে গাড়িতে বসিয়ে বলে, চাচি 2 মিনিট বসো, আমি তোমার মেডিসিনগুলো নিয়ে আসছি। রোকসানা বেশ অবাক হয় রূপ ফারহাকে দেখে। এতগুলো বছর ওদের উপর কতটাই না অত্যাচার করেছে, তবুও কেমন হাসি মুখে নিজে থেকে তাকে এভাবে হসপিটালে থেকে নিয়ে যাচ্ছে।
অথচ তার একমাত্র ছেলে তার অ্যাক্সিডেন্টের খবর শুনেও বেঁচে আছে নাকি মরে গেছে খোঁজ নিল না। ফারহা হসপিটালের বেসিংয়ে রক্তমাখা হাত ধুয়ে নিয়ে ঔষধ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। হঠাৎ আগন্তুকের ফোন বেজে ওঠে। আগন্তুক তার মদের গ্লাস রেখে কল রিসিভ করে কানে ধরতে ফোনের ওপাশ থেকে কিছু কথা শুনে আগন্তুকের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। প্রচণ্ড রেগে মদের গ্লাস দূরে ছুঁড়ে মেরে বলতে লাগলো, কালকে উঠে লেজে যখন পা দিয়েছো বেবছো বলতো তোমাকে খেতেই হবে। কথাটা বলে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। রোকসানা নিজের বিছানায় আরাম করে শুয়ে আছে। ফারহা তার চাচির জন্য খাবার নিয়ে আসতে রোকসানা দেখে বলে, তো চাচাকে আমার অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছিস? রূপ কয়েকবার কল করেছিল চাচুকে, কিন্তু কল রিসিভ হয়নি। রোকসানার কথা না বাড়িয়ে নিজেই খাবারটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ফারহা আর রূপ রাতের ডিনার করে যে যার রুমে চলে যায়। আশিক শেখ আজ আকরাম চৌধুরীর সাথে চৌধুরী ম্যানশনে এসে হাজির হয়। মিসেস সাহারা চৌধুরী তার স্বামীর উপর ক্ষিপ্ত হওয়া তার সাথে কোনো বাক্য বিনিময় না করে আশিক শেখের জন্য মেইডকে ডিনার সার্ভ করতে বলে নিজের রুমে চলে যায়। আকরাম আশিককে বসতে বলে সেও সাহারার পেছন পেছন রুমে গিয়ে হাজির হয়ে বলে, বউ আমার উপর রাগ করেছো? সাহারা খুব সিরিয়াস আর গম্ভীর গলায় বলে উঠল, মেঘকে কেন সিও বানালে আকরাম? কেন, তুমি কি খুশি হওনি মেক কোম্পানির দায়িত্ব নেওয়ায়? না, আমি খুশি হইনি। আমি বরাবরই চেয়েছি আমার মেঘ একজন হার্ট সার্জন হোক, আর সে হয়েছে, কিন্তু প্র্যাকটিস করছে না। ভেবেছিলাম বুঝিয়ে বলবো, তারপর ভালো কোনো হসপিটালে জয়েন করবে, কিন্তু সেটা হলো না। আর ছেলেও আমার সাথে এখন অবধি একটা ভালো করে কথাও বললো না। সেটা কার জন্য সাহারা? আকরামের গম্ভীর গলা শুনে সাহারা তীক্ষ্ণ চাউনিতে তাকিয়ে বলে, কি বলতে চাইছো তুমি? আকরাম নিজের রাগটা কন্ট্রোল করে বলে উঠল, নাথিং টু সে সাহারা, তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছো। এখন আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আমি আগে যেমন তোমার ইচ্ছেতে বাধা হয়ে দাঁড়াইনি। আমি আশা করব তুমিও আমার ইচ্ছেকে সম্মান করবে। নিচে চলো, আশিক নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। আকরাম যেভাবে এসেছিল ঠিক সেভাবে ব্যস্ত পায়ে নিচে চলে গেল। এদিকে মিসেস সাহারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। 5 বছর পূর্বে মেঘের জন্য নেওয়া সিদ্ধান্ত যে আকরামেরও ভুল মনে হবে সেটা কখনো কল্পনাতেও ভাবতে পারেনি সাহারা। সাহারা নিজের সাথে নিজেকে বলতে লাগলো, আই প্রমিস ইউ মেঘ, আমি আজ থেকে তোমার কোনো সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবো না, কখনো না। তুমি যা চাইবে তাই হবে। কথাটা বলে ধীরে ধীরে ডাইনিংয়ে চলে গেল। স্যার, আমরা খুব শীঘ্রই আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমি সবটাই জানি মিষ্টি গার্ল। স্যারের কথা শুনে মিস্টার গার্ল বেশ অবাক হয়, বাট কিছু বলে না। মিস্টার গার্ল বুঝতে পারছে তাকে কেউ ফলো আর কে সে সেটা বোধ হয় মিস্টার গার্ল আন্দাজ করতে পারছে। মিস্টার গার্ল কল ডিসকানেক্ট করতে পিছন থেকে কেউ বলে ওঠে, বনু, তোর সাথে কিছু কথা আছে। ফারহা রূপের মুখ দেখে বুঝলো কিছু একটা হয়েছে, তাই ফারহা রূপকে ইশারায় কাছে ডেকে বলে, আজ আমার সাথে ঘুমিয়ে পড় রূপ, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রূপ ফারহার কোলে মাথা রেখে বলতে লাগলো, বনু, রনক ভাইয়া তোকে খুব ভালোবাসে, তুই প্লিজ ওকে মেনে নে। ফারহা মুস্কি হেসে বলে, বনু, মনে একজনকে রেখে অন্য আরও একজনকে মনের ভিতর ঢুকানো কি সম্ভব? রূপ শোয়া থেকে উঠে বসে বলে, তার মানে তুই কাউকে ভালোবাসিস বনু? ফারহা মলিন হেসে বলে, হয়তো বাসি, আবার হয়তো বাসি না। রূপ বুঝলো তার বনু কিছু একটা নিয়ে খুব কষ্টে আছে, তাই আর কিছু বলল না। ফারহার কোলে আবারও মাথা রাখলো। ফারহা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মন খারাপ কেন? রনক ভাই তোকে কিছু বলেছে? রূপের মনে পড়ে গেল রৌনকের রুক্ষ ব্যবহারের কথা। নিজেকে সামলে বলল, না বনু, রনক ভাইয়া কিছু বলেনি। আসলে আমার মনে হয় রনক ভাইয়া আমাকে কখনো ভালোবাসবে না। রূপ, আমরা কোনো কথা এত জোর দিয়ে বলতে পারি না। মানুষের মন কখন যে বদলে যায় কেউ সেটা বলতে পারে না। আমি বলবো তুই রনক ভাইকে বিরক্ত না করে তাকে তার মতো চলতে দে। আর একটা কথা, ভালোবাসা উপলব্ধি করানো মানে এই নয় যে তাকে বিরক্ত করতে হবে, তাকে বিরক্ত না করে উপলব্ধি করানো। রূপ বুঝলো তার বনুর কথার মানে। আজ সে মনে মনে ঠিক করে নিলেও সে ঠিক কি করবে। সকাল সকাল রোকসানার ঘুম ভাঙাতে দেখে আশিক তার পাশে ঘুমিয়ে আছে।
হঠাৎ রোকসানার মন যেন হতাশ হলো। মানুষটা রাতে সে একবারও তার শরীরের কথা জানতে চাইল না। এত অবহেলা কেন? সবটাই কি টাকার নেশায়? রোকসানা আর ভাবল না। কষ্ট করে নিজে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। হট শাওয়ার নিয়ে আগন্তুক বের হয়ে দেখে তার নতুন পিয়ে মাইনুল দাঁড়িয়ে আছে। মাইনুলকে দেখে বলে, স্টুপিডের মতো দাঁড়িয়ে না থেকে যেটা করতে বলেছি করিস। জি বস, আপনার কথা মতো ডিলের জন্য সব রাজি হয়ে গেছে। আর দুপুর 12টার আগে বি ক্লাবে আপনাদের মিটিং ফিক্সড করা হয়েছে। আগন্তুক রহস্যময় হাসি দিয়ে বলতে লাগলো, এবার খেলা হবে সামনে সামনে, আর নয় হাইড অ্যান্ড সিক গেম। আমি আসছি মেঘ চৌধুরী। বস, একটা কথা ছিল। আগন্তুক হাসি থামিয়ে বলে, ওয়েট। বস, মীরের বডিটা হসপিটাল থেকে আজ নিয়ে আসা হয়েছে। ওর বডি কি ওর ফ্যামিলির লোকের কাছে পাঠিয়ে দিব? সাথে 1 কোটি টাকা তাদের পরিবারকে দিবে। ওকে? ওকে স্যার। মাইনুল দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। আগন্তুক হাতে ব্ল্যাক কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তার পরিবর্তে প্ল্যানগুলো গুছিয়ে নেয়। এখন শুধু সামনাসামনি হওয়ার পালা। মেঘ রেডি হয়ে নিচে আসতে আকরাম চৌধুরী মেঘকে ডেকে ডাইনিংয়ে বসতে বলে। মেঘ তর্ক ছাড়াই তার বাবার পাশের চেয়ারে বসে। তখনই রওনাক ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মেঘের সামনে পড়ে। মেঘ গম্ভীর গলায় রওনাককে বলে, ভার্সিটিতে যাচ্ছিস রৌনক? রওনক তার বড় ভাইয়ের গম্ভীর গলা শুনে একটু কেঁপে উঠে বলে, জি ভাইয়া। মন দিয়ে স্টাডি কমপ্লিট করো রৌনক, সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে আছে। অযথা অন্য কোথাও মন দিয়ে নিজের স্টাডির ক্ষতি করো না। রওনক পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রওনক তার ভাইয়ের শান্তশিষ্ট মুখশ্রীর পিছনে যে ভয়ঙ্কর রূপ আছে সেটা সে দেখেছে, আর দেখেছে বিধায় তার নিজের উপর রাগ হচ্ছে। ফারহাকে সে ভার্সিটিতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ফারহা যে তার বড় ভাইয়ের প্রেমিকা ছিল এক সময়, এটা সে জানতো না। আর যখন জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। রৌনক বুঝে গেছে তার ভাই সবটা জেনে গেছে। এখন এই নিয়ে কথা না বাড়ানোই উত্তম বলে রৌনক মনে করে। কোনো রকম ব্রেড একটা আর জুস খেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। রৌনককে এভাবে ছুটে চলে যেতে দেখে বাঁকা হাসি দিল মেঘ। বেটা, আজ একটা মিটিং আছে SM কোম্পানির অনারের সাথে, আর তোমাকে এই মিটিংয়ে যেতে হবে। ওকে ড্যাড, তুমি ডিলের ইন ডিটেলসের ফাইলটা আমাকে দিও, বাকিটা আমি হ্যান্ডেল করে নিব। মেঘের কথা শুনে আকরাম চৌধুরী বেশ খুশি হলো। মিসেস সাহারার সাথে বাবা ছেলে কেউ কিছু বলল না। মিসেস সাহারা আশা করেছিলেন মেঘ হয়তো আজ তার সাথে কথা বলবে, কিন্তু সে ভুল ছিল। মেঘ তার সাথে কথা তো দূরের কথা, একটাবার তার দিকে তাকালো না। হঠাৎ কলিং বেল বাজতে একজন দরজা খুলে দিতে একটা ছেলে ফাইল হাতে ভেতরে ঢুকতে আকরাম ছেলেটাকে দেখে বলে, তুমি এসে গিয়েছো মামুন। মেঘ, এই হলো মামুন রেজওয়ান, তোমার নতুন পিএ। ওকে ড্যাড, আমি অফিসে যাচ্ছি, ঠিক টাইম মতো মিটিংয়ে চলে যাব। এখন আমাকে যেতে হবে। ওকে বেটা, নিজের খেয়াল রেখো। আর মামুন, আজ থেকে মেঘের কথা মতো তুমি চলবে। মেঘ যা করতে বলবে বিনা প্রশ্নে তুমি তাই করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। মেঘ মামুন দুজনে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। এদিকে ফারহা তার চাচিকে নাস্তা করিয়ে রূপ আর ফারহা বেরিয়ে গেল। শেখ বাড়ি থেকে বের হতে তাদের সামনে একটা গাড়ি থামতে রূপ ঘাবড়ে যায়, কিন্তু ফারহা গাড়ি আর গাড়ির মালিককে দেখে দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে বলল, এটা কোন ধরনের অসভ্যতা মিস্টার চৌধুরী? মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকে বলে, সুইটহার্ট, অসভ্যতার তো এখনো কিছুই করেনি, এখন তুমি যদি বলো তাহলে করতে পারি। রূপ হাঁ করে তার বোন আর মেঘের কথা শুনছে। মেঘ রূপের দিকে তাকিয়ে বলে, এই যে শালিকা, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে উঠে বসো, আমি তোমাদের ড্রপ করে দিব। মেঘকে প্রথম দেখায় তো বড়সড় একটা ক্রাশ খেল রূপ, আর মেঘের কথা শুনে রূপ হাঁ হয়ে গেল। ব্ল্যাক শার্ট, হাতা ফোল্ড করা, দু হাতের মাসেলগুলো ফুলে ফেপে আছে। রূপ তার বোনুর দিকে তাকিয়ে বলে, বনু, এটাই কি আমার জিজু? কি সুন্দর দেখতে, একদম নায়কের মতো। উফ, পুরোই মাখন। রূপের কথা শুনে ফারহা রেগে রূপের মাথায় থাপ্পড় মেরে বলে, কোনো বাজে কথা বলবি না রূপ, আর একটাও বাজে কথা তোর মুখে শুনলে থাপড়ে দাঁত ফেলে দিব। ফারহার রাগী ফেস দেখে রূপ ভয়ে আর কিছু বলল না, তবে মেঘ থেকে থাকলো না। নিজে গাড়ি থেকে নামতে নামতে মামুনকে বলে, মামুন, ড্রাইভ তুমি করবে।
ওকে স্যার। মেঘ হুট করে ফারহানের সামনে দাঁড়িয়ে হুট করে ফারহাকে কোলে তুলে নিতে ফারহা চেঁচিয়ে উঠতে নিলে মেঘ বলে, চিৎকার করলে কিন্তু তোমারই ক্ষতি জান। তোমার ওই সো কল্ড চাচি বের হয়ে আসবে আর তোমাকে আমার কোলে দেখবে। তারপর কি হবে বুঝতেই পারছো। ফারহা পারে না মেঘকে কষে কয়েকটা থাপ্পড় মারতে। রূপ মুখ টিপে হাসতে হাসতে দ্রুত ফ্রন্ট সিটে বসে পড়ে। ফারহা কিছু বলবে মেঘকে, তার আগে মেঘ ফারহার চিকন গোলাপি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ফারহা স্তম্ভিত হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। ছোট বোন আর অচেনা এক পুরুষের সামনে এমন কিছু একটা মেঘ করবে ফারহা আশা করেনি। লজ্জায় ফারহার গাল দুটো লাল হয়ে উঠল। মেঘ বুঝলো ফারহা লজ্জা পেয়েছে, তাই সময় নষ্ট না করে ফারহাকে গাড়িতে বসিয়ে নিজেও ফারহার পাশে বসে কোমর জড়িয়ে ধরে। ফারহা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না, মেঘের শক্তির কাছে নিজে হার মেনে নিতে হয়। ফারহা মেঘকে রাগী গলায় বলে উঠল, আজ যেটা করলেন নেক্সট টাইম এই রিপিট করবেন না। আপনার সাথে আমার প্রেম খেলা 5 বছর আগে শেষ হয়ে গেছে। আমি চাই না আমার জীবনে আপনার ছায়াও পড়ুক, তাই এখন থেকে আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। আমি বেঁচে থাকা কালীন এটা কখনো সম্ভব নয় বোকাফুল। 5 বছর আগে আমি যে ভুলটা করেছি সেই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। প্রেমময় তুমি শুধু আমার, আর তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে রাখতে যা যা করতে হয় এই মেঘ চৌধুরী ঠিক তাই করবে। মেঘ ফারহার হাত ধরে বলে, এই যে হাতটা ধরলাম, আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি ছাড়বো না, কথা দিলাম। ফারহার মনের ভেতর যেন ঝড় বইছে, কিন্তু তবুও নিজেকে শান্ত করে বলে উঠল, এই একই কথা অনেকগুলো বছর আগেও বলেছিলেন, আর আমি বোকার মতো আপনার কথা শুনে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখনকার আমি আর আগের আমি, এর মাঝে অনেক ডিফারেন্স মিস্টার চৌধুরী। আগের আমি হলে হয়তো এই কয়দিনে আপনাকে মাফ করে দিতাম, হয়তো নতুন করে আবারও সবটা শুরু করতাম, বাট এখন আমি সেটা চাইবো না, আর না করব। আপনাকে আমার জীবন থেকে অনেক আগেই মুছে ফেলেছি, তাই এই সব বৃথা চেষ্টা করে লাভ নেই। গাড়ি থামার, আমার গন্তব্যে এই পর্যন্ত, বাকিটা পথ নিজেই চলে যেতে পারবো। মামুন গাড়ি থামাতে ফারহা গাড়ি থেকে নেমে যায়। ফারহার সাথে সাথে রূপও নেমে পড়ে। রূপ ফারহার সব কথাই শুনেছে, আর এটা বুঝতে পেরেছে এই সেই মানুষ যাকে তার বোনও ভালোবাসে, কিন্তু তার কাছে ফিরে যেতে চায় না। মেঘ ফারহাকে কিছু বলল না, আর না জোর করলো গাড়িতে বসতে। ফারহা একটা রিক্সা ঠিক করে দুবনে উঠে বসে। ফারহা চোখের আড়াল হতে মেঘ মামুনকে অফিসে নিয়ে যেতে বলে। 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি। মেঘ ক্লাবে আসার পর তার বাবা আকরাম চৌধুরীও চলে আসে ডিলের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। মেঘ তার বাবার থেকে SM কোম্পানি সম্পর্কে সবটা জেনে নেয়। মেঘও এই কোম্পানি সম্পর্কে আগেও শুনেছিল, বেশ নামকরা কোম্পানি, তবে তার ধারে কাছে নয়। হঠাৎ মামুন ছুটে এসে বলে, স্যার SM কোম্পানির ওনার এসে গেছে। ভেতরে নিয়ে এসো ইডিয়েট। স্যার সরি, এখনই নিয়ে আসছি। মেঘ ফাইলটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিল, তখনই কেউ হেঁটে এসে তার সামনে দাঁড়ায়। তখনই সামনের ব্যক্তিটি মেঘের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো মিস্টার মেঘ চৌধুরী। মেঘ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাতে এক প্রকার চমকে দাঁড়াতে বলে ওঠে, সুভাষ মির্জা। মেঘকে চমকাতে দেখে সুভাষ মির্জা ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, এত বছর পর রেস্টুরেন্টকে দেখে চমকে উঠলে নাকি মেঘ? সুভাষ মির্জার কথার ধাজে মেঘের কনফিউশন সেকেন্ডে উধাও হয়ে গেল। বাঁকা হেসে বলে, এত বছর পর সো কল্ড বেস্ট ফ্রেন্ডকে দেখে একটু তো চমকে গিয়েছিলাম, বাট থ্যাঙ্কফুলি তোর কথা শুনে বুঝলাম কাল কেউটে আবারও ছবল দেওয়ার জন্য ফিরে এসেছে। বাট ডোন্ট ওয়ারি, সুভাষ মির্জা উপস ওরফে SM কয়েক বছর পূর্বে জাস্ট 20 দাঁত ভেঙে দিয়েছিলাম, এবার না হয় জানটাই নিয়ে নিব। কি বলিস? সুভাষ দাঁতে দাঁত চেপে রক্তিম চোখে তাকিয়ে বলে, এবার কে কার জান নিয়ে নেয় তা দেখা যাবে মেঘ। তো তোর প্রেমিকার খবর কি? শুনলাম তোর ভাই নাকি তোর প্রেমিকার পেছনে পেছনে ঘুরছে। তোর প্রেমিকার এলেম আছে, না হলে দুই ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কথাগুলো বলে হাসতে লাগলো সুভাষ। মেঘ আগুন চোখে সুভাষের দিকে তাকিয়ে বলল, তোর কোম্পানির সাথে আমি কোনো ডিল করব না সুভাষ।
বেরিয়ে যা, নয়তো আমার হাত উঠে যাবে। সুভাষ কিটকিটিয়ে হেসে বলে, উফ দোস্ত, তোর এই তেজ এখনো আগের মতোই আছে। আমি তো ভেবেছিলাম প্রেমিকার বেহরে তুই দেবদাস হয়ে ঘুরবি, কিন্তু তুই তো দেখছি আগের থেকে আরো বেশি। বাকিটা বলার পূর্বে মেঘ হুঙ্কার ছেড়ে বলে, গেট আউট রাস্কেল। সুভাষ মুখে শয়তানি হাসি নিয়ে মেঘের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি কিচ্ছু ভুলিনি মেঘ, আমার ভালোবাসাকে তোর জন্য হারিয়েছিলাম। নিজ হাতে আমি আমার নীরার রক্তাক্ত দেহটাকে কবর দিয়েছি। তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব? 5 বছর পূর্বে আমি তোদের আলাদা করেছিলাম, আর এবার এসেছি চিরদিনের জন্য তোদেরকে আলাদা করতে। মেঘ রহস্যময় হাসি দিয়ে বলে, আর ইউ ডান সুভাষ? মেঘকে ঘাবড়াতে না দেখে সুভাষের মুখে চিন্তার ছাপ। মেঘের মুখে রহস্যময় হাসি দেখলে সুভাষের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। যখন যখন মেঘের মুখে এমন হাসি দেখত, তার পরপরই এমন কিছু মেঘ পড়তো যে সকলের হুঁশ উড়ে যেত। সুভাষ চিন্তিত মুখে উঠে দাঁড়িয়ে বলে, দ্য গেম ইজ স্টার্ট নাও মেঘ, আমি তোকে বাঁচতে দিব না, অ্যান্ড আই মিন ইট। কথাটা বলে সুভাষ তার পিএকে নিয়ে বেরিয়ে যেতে আকরাম এসে হাজির হয়। হোয়াট ইজ দিস মেক? ডিলটা হাতছাড়া করলে কেন? ও কাম অন ড্যাড, তুমি তো চাও তোমার প্রফিট হোক, তাই তো? হ্যাঁ। ডিলটা আমার কোম্পানি MFS কোম্পানির সাথে হবে, আর প্রফিট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আকরাম চিন্তামুক্ত হয়ে বলে, MS অ্যাপ কোম্পানি যেমন তোমার, তেমনি চৌধুরী কোম্পানিও তোমার। তাই যা ভালো মনে হবে তুমি তাই করো, আমি ইন্টারফেয়ার করব না। মেঘ তৎক্ষণাৎ ক্লাব থেকে বেরিয়ে যায়। এদিকে ফারহা রূপকে ভার্সিটিতে যেতে বলে মুখে মাস্ক পরে নিয়ে সে রিক্সা নিয়ে অন্য রাস্তায় চলে যায়। একটা অচেনা নিরিবিলি জায়গায় এসে নেমে যায়। রিক্সা চলে যেতে একটা গাড়ি এসে ফারহার সামনে থামতে ফারহা গাড়িতে উঠে বসে। শাওন গাড়ি ড্রাইভ করছে আর চোখে তার মিস্টার গার্লকে দেখছে। শাওন বারবার মিস্টার গার্লের চোখের মায়ায় হারিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত মিস্টার গার্লের ফেস দেখতে না পেলেও চোখের মায়ায় বারংবার ডুবে যাচ্ছে শাওন। নিজের অনুভূতির কথা আজ সে জানাবে তার মিস্টার গার্লকে। সে ভাবনা নিয়ে শাওন কিছু বলবে তার পূর্বে মিস্টার গার্ল বলে উঠল, মিস্টার শাওন, আপনাকে আমার কিছু কথা জানানোর আছে। বলুন মিস মিস্টি গার্ল, আমি শুনছি। আমি একজনকে ভালোবাসি মিস্টার শাওন। কথাটা শোনা মাত্র শাওন গাড়ি ব্রেক করে বলে, ওয়াটার আর্ম, শিওর তুমি আমার সাথে মজা করছো, রাইট? মিস্টার গার্ল এবার বেশ বিরক্তি আর রাগী গলায় বলে, আপনি কি আমার বেআইন হন মিস্টার শাওন? আর আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আর আপনি আমার কথা শুনে শকড হলেন কেন? শাওন শুকনো ঢোক গিলে বলে, তু না, মানে আপনি সত্যি মজা করছেন? আপনার ভালোবাসার মানুষ আছে? মিস্টার গার্ল মাথা নেড়ে সম্মতি জানায়। তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক, বলতে পারেন যখন থেকে ভালোবাসার মানে বুঝতাম না ঠিক তখন থেকে। নিজের ভালোবাসার মানুষটির মুখে অন্য কাউকে ভালোবাসার কথাটা শোনা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বুঝে যে একপাক্ষিক ভালোবেসেছে। শাওন নিজের অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বলল, আপনার পার্সোনাল কথাগুলো আমাকে কেন জানালেন মিস মিস্টি গার্ল? মিস্টার গার্ল মুস্কি হেসে বলে, যাতে আপনার অনুভূতিগুলো ভুল মানুষের সাথে বেড়ে না যায়। মিস্টার গার্লের কথা শুনে শাওন চমকে উঠে বলে, মানেটা হলো সহজ ভাষায় বলছি, একজন ছেলে যখন একজন মেয়েকে ভালোবাসে বা তার প্রতি কোনো অনুভূতি জন্মায়, তখন সে মেয়েটি ছেলেটির আচরণ দেখে বুঝতে পারে। আর আমিও একজন মেয়ে হয়ে একজন পুরুষের চোখের ভাষা বুঝবো না? তাই ভুল মানুষের প্রতি আপনার অনুভূতিগুলো বেড়ে ওঠার আগে শেষ করে দিন। শাওন কোনো কথা বলল না, তাদের গন্তব্য ফিরতে বলে, থ্যাংক ইউ আগে থেকে আমাকে সতর্ক করার জন্য। আমি চেষ্টা করব আপনার অনুভূতিগুলো আমার মধ্যে আটকে রাখার। শাওন আর কথা না বাড়িয়ে আগে আগে অফিসে ঢুকে গেল। মিস্টার গার্ল শাওনের কষ্টটা উপলব্ধি করতে পারছে বিধায় আজ সরাসরি কথাগুলো বলল, যাতে শাওন তার কাছে কোনো আশা না রাখে। মিস্টার গার্ল অফিসে ঢুকতে সিনিয়র স্যার তাকে তার কেবিনে ডেকে পাঠায়। সেখানে শাওনও ছিল। মিস্টার গার্ল কেবিনে ঢুকতে স্যার বলে, মিস্টার গার্ল, তোমার প্ল্যান অনুযায়ী আজ রাতে অপারেশন হবে। টিমের বাকিরা রেডি, তুমি তৈরি হয়ে নিও। ইয়েস স্যার। মিস্টার গার্ল যেতে নিলে স্যার আবারও বলে ওঠে, মিস্টার গার্ল, আজকে এই অপারেট শুধু তুমি একা করবে না,
আর মিস্টার শাওনও তোমার সাথে থাকবে। কিন্তু স্যার এইটার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। আমি যেটা বললাম সেটাই হবে, ওকে? ওকে স্যার। মিস্ট্রি গার্ল চলে যেতে স্যার শাওনকে বলতে লাগলো, মিস্টার শাওন এই সুযোগটা কাজে লাগাও, মিষ্টি গালকে ইমপ্রেস করো। জানো তো এই মেয়েটা ইমপ্রেস করা কত সহজ না, তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে। শাওনের মুখে তখনও অমাবস্যার ছায়া বিরাজমান, কারণ সে জানে হাজার চেষ্টা করেও সে তার মিস্ট্রি গার্লের মন পাবে না, কারণ তার মন অলরেডি অন্য কেউ দখল করে আছে। ওকে স্যার, আমি আসছি তাহলে। শাওনকে গোমড়া মুখে বের হতে দেখে স্যার কিছুই বুঝলো না। এদিকে মিস্ট্রি গার্ল তার প্ল্যান সম্পর্কে তাদের টিমকে ভালো করে বুঝিয়ে দিল যাতে ভুল না হয়। দোস্ত, তোর কথা অনুযায়ী আমি সব খোঁজ নিয়েছি। আজ রাতে মেয়েগুলোকে মালয়েশিয়া পাচার করার প্ল্যান করা হয়েছে, আর ওখানেই ক্যারোলিনা আর ওর সব বান্ধবী আছে। আসলামের কথা শুনে মেঘ চোখ বন্ধ করে কিছু একটা ভেবে বলল, রাতে তৈরি থাকবি, আমরা বের হব। ওকে, বাট শুধু আমরা দুইজন? হ্যাঁ, শুধু আমরা দুজন। কোনো প্রবলেম আছে? আসলাম ভয়ার্ত মুখে না বলে নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল। এদিকে রওনা পড়তে বসেও পড়ায় মন দিতে পারছে না। বারবার ফারহার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। ফারহার সেই পাগল করা মুখের হাসি, কাজল কালো চোখ দুটোর দিকে তাকালে যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। রওনা পারছে না তার অনুভূতিগুলো দমিয়ে রাখতে। তার বড় ভাইয়ের প্রেমিকার জন্য নিজের মনে অনুভূতি রাখা অন্যায় জেনেও নিজেকে আটকাতে পারছে না রওনাক। আজ ইনডাইরেক্টলি যে তার ভাই তাকে সতর্ক করেছে এটা সে জানে, কিন্তু নিজের মনকে কোনোভাবে আটকাতে পারছে না। কিছু একটা তাকে করতে হবে, কিন্তু কি? এটাই ভাবতে লাগলো রওনক। সে কি ভিলায় ফারহা ফিরে এসে তার চাচি রোকসানাকে নাস্তা করিয়ে দিয়ে নিজের রুমে এসে পড়াশোনা করে। এদিকে রূপ তার ফোনটা নিয়ে খুশিতে লাফাতে লাফাতে ফারহার কাছে এসে বলে, বনু, দেখ দেখ, রনক ভাই কাল আমার সাথে দেখা করতে যে মেসেজ করেছে। ফারহা হাসি মুখে তার বোনের খুশি দেখছে। একটা সামান্য মেসেজ তার ছোট বোনটাকে কতটা আনন্দ দিল ভাবতেই ফারহাও খুশি হয়ে বোনকে জড়িয়ে ধরে বলে, এখন এত লাফাস না রূপ, পড়ে টরে যাবি, তারপর কাল রনকের সাথে দেখা করার পরিবর্তে বিছানায় চিত হয়ে শুয়ে থাকতে হবে। রূপ ফারহার কথা শুনে মুখ গোমড়া করে বলে, বনু, কি বলিস কি? আমি কেন পরে যাব? তাহলে এত কেন লাফালাফি করছিস? কাল ফার্স্ট ডেট, তো তুই কোথায় কি পরে যাবি, কিভাবে সাজবি সেটা ভাববি, তা নয় বাদরের মতো লাফালাফি করছিস। চুপচাপ রুমে যা, পড়তে বস। আমি চাচির জন্য স্যুপ রেডি করে আসছি তোকে হেল্প করতে। ফারহার কথা শুনে রূপ খুশিতে টইটুম্বুর হয়ে ফারহার গালে চুমু দিয়ে গুনগান গান গাইতে গাইতে নিজের রুমে চলে গেল। ফারহা রাতের ডিনারের জন্য সবার জন্য স্যুপ আর স্যালাড বানিয়ে রাখে। রাতে ডিনারে সবাই হালকা খাবার পছন্দ করে, শুধু রূপ আর ফারহাকে বাদ দিয়ে। এর মাঝে রেহান হেলতে দুলতে বাড়িতে প্রবেশ করে। ফারহাকে দেখে ফারহার পাশে গিয়ে দাঁড়িয়ে ফারহার উদরে স্পর্শ করতে ফারহা চমকে ওঠে। রেহানকে দেখে নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারল না, সাথে সাথে 4 থেকে 5টা থাপ্পড় বসিয়ে দিল রেহানের গালে। মদ্যপ অবস্থায় থাকায় থাপ্পড়গুলোর ভার নিতে পারল না, ছিটকে ফ্লোরে পড়ে বাঁ হাতে ভীষণ জোরে ব্যথা অনুভব হলে ব্যথায় কুঁকড়ে ওঠে। ফারহা রেহানের চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আজ শুধু থাপ্পড় মারলাম, এরপর থেকে নেক্সট টাইম আমার আশেপাশে বা আমাকে স্পর্শ করার চেষ্টা করলে হাতের সাথে সাথে নিজের জানটাও খুইয়ে ফেলবি, জানোয়ারের বাচ্চা। রেহান কোনোভাবে উঠে দাঁড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বলে, দেখে নেব তোকে ফারহা। ফারহা রক্তিম চোখে রেহানের দিকে তাকাতে রেহান ঢোক গিলে দ্রুত উপরে নিজের রুমে চলে যায়। আশিক শেখ 3 দিনের জন্য সিলেটে গিয়েছে কোন এক মিটিংয়ের জন্য। এটা শোনার পর থেকে রোকসানার মনটা যেন আরও খারাপ হয়েছে, কিছুই ভালো লাগছে না। আজ ফারহা বা রূপ কাউকে বকাবকি করল না, বরং চুপচাপ খেয়ে ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়ল। ফারহা তা দেখে স্বস্তির শ্বাস ফেলল। রাত 12টা বাজলে ফারহা শেখ ভিলা থেকে বেরিয়ে যায়। মাইনুল, মেয়েগুলো রেডি তো? জি বস, গোডাউনে সবগুলো মেয়েকে রাখা হয়েছে, গুনে 200 মেয়ে আছে। গুড, মেয়েগুলোকে ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এখান থেকে সোজা ইন্ডিয়ার বর্ডার ক্রস করবে, তারপর বাকিটা ওখানে আমার লোকেরা বুঝে নেবে। ওকে বস। সুভাষ আর
মাইনুলের কথা শেষ হওয়ার পর সব লাইট অফ হয়ে যায়। সেটা দেখে সুভাষের মনে সন্দেহ হলে বলে, মাইনুল 2 মিনিটের মধ্যে আমার লোকদের রেডি করতে বলো। আর লাইট কেন অফ হলো দ্রুত চেক করো। ওকে বস।